যারা পিএসসি মিসলেনিয়াস এর জন্য প্রিপারেশন করছো তাদের জন্য আজকের ভিডিওতে একটা ভীষণ ইম্পর্টেন্ট আর্টিকেল নিয়ে আমি পুরো অ্যানালিসিস করব। গ্রেট নিকোবর প্রজেক্ট, এটা কিন্তু ডেসক্রিপটিভ পেপারে অবশ্যই আসতে পারে, কারণ এটা এখন ভীষণভাবে চর্চায় রয়েছে। তো চলো আর্টিকেলটা শুরু করি আমরা পড়া। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কারণ এই ডেসক্রিপটিভ পেপারের সাথে সাথে আমি কিন্তু যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেম সেগুলো বিভিন্ন ভিডিওতে সলভ করাচ্ছি। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন অন করে রাখো। তো চলো শুরু করা যাক। আমরা জানি যে সেন্ট্রাল গভর্নমেন্ট আন্দামান নিকোবরের গ্রেট নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে সেখানে একটা বিশাল প্রজেক্ট করতে চলেছে, প্রজেক্ট নিয়ে ভাবনা চিন্তা করছে। তো সেটা নিয়েই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, সেই নিয়ে এই আর্টিকেলটা। তো দেখো, এটা দ্য ট্রিবিউন নিউজ পেপারে পাবলিশ হয়েছে 9th মে ডেটে। পজিশনড বাই দ্য সেন্টার positioned by the center as a vital pillar to secure India's strategic interests in the Indian Ocean region and a geopolitical necessity, the Great Nicobar Island project continues to draw intense scrutiny. মানে সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্র সরকারের একটা ভাইটাল পিলার হিসাবে এই প্রজেক্টটাকে ধরা হচ্ছে। কিসের জন্য? ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, মানে কৌশলগত যে সমস্ত আহ, এই যে ভারত মহাসাগরীয় অঞ্চলে যে কৌশলগত বিভিন্ন ইন্টারেস্ট রয়েছে, আর তার সাথে সাথে এই ইন্ডিয়ান ওশান রিজিয়নে যে জিওপলিটিক্যাল নেসেসিটি রয়েছে, জিওপলিটিক্যাল মানে ভূ রাজনৈতিক যে একটা গুরুত্ব রয়েছে এই জায়গাটার, ট্রেডের দিক দিয়ে বলো বা ডিফেন্সের দিক দিয়ে বলো, এই সব দিক থেকে এই জায়গাটার একটা প্রচন্ড ইম্পর্টেন্স রয়েছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট সেগুলোকে ফোকাস করছে, আর সেগুলোকে ফোকাস করেই এই গ্রেট নিকোবর প্রজেক্টকে নিয়ে আসতে চাইছে। কিন্তু তা সত্ত্বেও এই প্রজেক্টের উপর একটা প্রচন্ড একটা স্ক্রুটিনি চলছে, কারণ অনেক দিক দিয়ে এই প্রজেক্টটা কিন্তু কন্ট্রোভার্সিও ক্রিয়েট করছে। The government seeks to transform the island into a strategic maritime and economic hub by reducing dependence on foreign transshipment ports. মানে এই যে জায়গাটা, এই গ্রেট নিকোবর প্রজেক্টের মানে গ্রেট নিকোবর আইল্যান্ডের আশেপাশের যে সামুদ্রিক জায়গাটা, সেই জায়গাটাকে ভারত সরকার একটা কৌশলগত সামুদ্রিক, মেরিটাইম মানে সামুদ্রিক, আর একটা অর্থনৈতিক একটা হাবে পরিণত করতে চাইছে। মানে যেই হাবকে কেন্দ্র করে সামুদ্রিক বাণিজ্য, ট্রেড এগুলো প্রচুর পরিমাণে করা যাবে, আর তার সাথে সাথে ইকোনমিরও উন্নতি হবে, শুধুমাত্র এই জায়গাটার না, পুরো ভারতবর্ষেরই। আর তার সাথে সাথে এই জায়গা দিয়ে একটা ডিফেন্সের যে ফ্রেমওয়ার্ক, সেটাকেও ভালোভাবে যাতে এস্টাবলিশ করা যায়, এই চেষ্টাগুলো করছে। তার মূল উদ্দেশ্য কি? যাতে বিভিন্ন অন্য দেশের যে সমস্ত ট্রান্সশিপমেন্ট পোর্ট রয়েছে, মানে অন্যান্য দেশে সামুদ্রিক জাহাজ বা ট্রেডের যে সমস্ত জাহাজ বন্দরগুলো রয়েছে, তার উপরে আমাদের ডিপেন্ডেন্স যাতে কমানো যায়, ইন্ডিয়ার ডিপেন্ডেন্স, তার জন্য এই গ্রেট নিকোবর প্রজেক্টটা খুব জরুরি বলে সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করছে। ক্রিটিক্স মানে সমালোচক, however, point to its likely impact on ecology and the displacement of indigenous communities for a commercial venture whose long-term profitability remains unproven. অন্যদিকে যারা এই প্রজেক্টের সমালোচক, তারা বলছে যে এই যে প্রজেক্টটা, সেটা আদৌ লং টার্মে গিয়ে মানে দীর্ঘকালীন যদি আমরা দেখি, আগামী ভবিষ্যতে তাকিয়ে দেখি, তাহলে প্রজেক্টটা কতটা প্রফিটেবল হবে সেটার কোনো সিউরিটি নেই। কিন্তু এটা ফর শিওর বলা যাচ্ছে, মানে এটা একদম নিশ্চিত যে এই প্রজেক্টটা যদি বাস্তবায়িত করা হয়, তাহলে গ্রেট নিকোবরে যে সমস্ত আদিবাসীরা থাকেন, ইন্ডিজিনিয়াস মানুষরা যেখানে থাকেন, তাদের একটা ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, তাদেরকে হয়তো নিজেদের বাড়ি ঘরদোর ছেড়ে অন্য কোথাও শিফট করতে হবে। আর তার সাথে সাথে এই পুরো নিকোবর আইল্যান্ডের যে এনভায়রনমেন্ট রয়েছে, যে ইকোলজি রয়েছে, তার উপর একটা বাজে এফেক্ট পড়বে। তো সেটা নিয়ে সমালোচকরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এই প্রজেক্টের নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি করে দিয়েছেন। অ্যাবাউট দ্য প্রজেক্ট, the proposed project envisages an international container transshipment terminal, একটা আন্তর্জাতিক কন্টেইনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল, মানে যেখানে বিভিন্ন দেশ থেকে আসা যে সমস্ত কন্টেইনার কার্গো শিপগুলো থাকে সেগুলো ডক করবে, মানে বন্দরে এসে নোঙর করবে, সেখান দিয়ে সমস্ত ট্রেডিং হবে, এরকম একটা সেখানে টার্মিনাল গড়ে তোলার প্রকল্প আছে। গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একটা আন্তর্জাতিক এয়ারপোর্টও গড়ে তোলা হবে সেখানে। অ্যান্ড আ নিউ টাউনশিপ স্প্যানিং 16,610 হেক্টার্স, মানে প্রায় 16,610 হেক্টর জায়গা জুড়ে একটা নতুন টাউনশিপ গড়ে তোলা হবে। দ্য প্রজেক্ট উইল বি ইমপ্লিমেন্টেড ইন 3 phases, তিনটে ফেজ আছে এই প্রজেক্টের। ইট কভার্স আ টোটাল এরিয়া অফ 166.10 স্কোয়ার কিলোমিটার, মানে প্রায় 166
বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে এই প্রজেক্টটা বাস্তবায়িত করার প্ল্যান আছে, হুইচ ইনক্লুডস 35.35 স্কোয়ার কিলোমিটার অফ রেভিনিউ ল্যান্ড অ্যান্ড 130.75 স্কোয়ার কিলোমিটার অফ ফরেস্ট ল্যান্ড। দেখো একটা বড় চাঙ্ক কিন্তু ফরেস্ট ল্যান্ডের আছে এই প্রজেক্টের, যেই জন্য আরো বেশি করে কন্ট্রোভার্সি হচ্ছে, কারণ যদি প্রজেক্ট বাস্তবায়িত করতে হয় তাহলে কিন্তু সেই ফরেস্টের ডিগ্রেডেশন হবেই, সেই ফরেস্টে গাছ কাটা যাবে, ইকোলজি নষ্ট হবে, এটা অবশ্যম্ভাবী, সেই জন্য কিন্তু কন্ট্রোভার্সিটা হচ্ছে। নাও স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স, মানে কৌশলগত দিক থেকে এই প্রজেক্টটা কেন এত গুরুত্বপূর্ণ। দ্য গভর্নমেন্ট স্টেটস দ্যাট ইন্ডিয়াস পোর্টস ল্যাক ডিপ ওয়াটার বার্থস ফর লার্জ শিপস হুইচ রেজাল্টস ইন দ্য রুটিং অফ কার্গো থ্রু কলম্বো অ্যান্ড সিঙ্গাপুর। মানে ভারত সরকার বারবার এটা বলছে যে আমাদের ইন্ডিয়ার যে বন্দরগুলো আছে সেই বন্দরগুলোর যে গ- জলের গভীরতা সেটা কিন্তু খুব একটা বেশি না। ডিপ ওয়াটার বার্থ মানে যেখানে এসে জাহাজ নোঙর করবে সেখানের গভীরতাটা যদি বেশি না হয়, তাহলে বড় সাইজের জাহাজ যেগুলো যেগুলো প্রচুর ভলিউমে ট্রেড নিয়ে আসছে সেগুলো সেখানে ডকিং করতে পারবে না, নোঙর করতে পারবে না। তখন সেই জাহাজগুলো কি করছে, জাহাজগুলো চলে যাচ্ছে কলম্বোতে বা সিঙ্গাপুরে, মানে যেখানে ডিপ ওয়াটার বার্থ রয়েছে। আর তারপর সেখান থেকে ছোট ছোট বোটে করে বা ছোট ছোট আরো কার্গোতে করে জিনিসগুলো নিয়ে আসা হচ্ছে, যার ফলে যেহেতু রুটটা বড় হয়ে গেল, যেহেতু এই যে ট্রেডিং এর লোকেশনটা বড় হয়ে গেল, মাঝখানে অনেক চ্যানেল ভেঙে গেল, তাই কস্টিংও বেশি পড়ে যাবে। যেটা কিনা একেবারে যদি ইন্ডিয়ার পোর্টে এসে ডক করতো তাহলে কম কস্টিং এ যে জিনিসটা হয়ে যেত সেইখানে কস্টিংটা বেশি লাগছে। সেই জন্য সরকার বলছে যে সাবস্টেন্সিয়াল রেভিনিউ লস হচ্ছে। Countries like Myanmar, China, and Sri Lanka are already building deep water facilities to capture this trade. অলরেডি মিয়ানমার, চায়না আর শ্রীলঙ্কার মতো দেশগুলো এইরকম ডিপ ওয়াটার ফেসিলিটি গড়া শুরু করে দিয়েছে, যাতে কিনা তারা আগে ভাগেই এরকম ট্রেডকে ক্যাপচার করে নিতে পারে। The port, it stresses, is strategically important as it gives an advantage to attract both gateway and transshipment cargo, reducing India's dependence on foreign ports like Colombo, Singapore, and Klang. মানে সেম জিনিস আবার রিপিট হয়েছে যে এই পোর্ট যদি হয়ে যায়, এই গ্রেট নিকোবর প্রজেক্ট যদি হয়ে যায়, তাহলে বাইরের দেশগুলোর পোর্টের উপর ইন্ডিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিয়া কমাতে পারবে। ইট উইল অলসো সাবস্ট্যান্সিয়ালি স্ট্রেংথেন ইন্ডিয়াস প্রেজেন্স ইন দ্য আন্দামান সি অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, enhance maritime and defense capabilities, and integrate the island with global trade and logistics networks। মানে যদি এই প্রজেক্টটা সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে পরে ইন্ডিয়ার যে আন্দামান সাগর আর দক্ষিণ পূর্ব এশিয়াতে ইন্ডিয়ার যে সামুদ্রিক ক্যাপাবিলিটি আছে আর ইন্ডিয়ার যে ডিফেন্স ক্যাপাবিলিটি আছে, মানে এখানে সামরিক সাজসজ্জার যে ক্যাপাবিলিটি ইন্ডিয়ার আছে সেটা কিন্তু আরো বেটার হবে, আরো উন্নত হয়ে উঠবে। আর এই যে আইল্যান্ডটাকে, নিকোবর আইল্যান্ডকে আন্তর্জাতিক যে ট্রেডিং রুট তার সাথে কানেক্ট করা যাবে, একটা লজিস্টিকের একটা পুরো নেটওয়ার্ক, একটা চ্যানেল ভালোভাবে গড়ে তোলা যাবে, সেটাই সরকার চাইছে। According to the center, a strong and permanent defense presence in Great Nicobar will enable India to effectively monitor and secure maritime routes and counter the growing presence of foreign powers in the Indian Ocean। মানে গ্রেট নিকোবর প্রজেক্ট যদি করা যায় তাহলে পরে এই জায়গা থেকে মেরিটাইমের সিকিউরিটি, মানে সামুদ্রিক যে বাণিজ্য পথগুলো রয়েছে সেগুলোর সিকিউরিটিকে খুব ভালোভাবে মনিটর করতে পারবে। কারণ এখানে যদি পোর্ট তৈরি হয় তার সাথে সাথে বিভিন্ন ডিফেন্স স্ট্র্যাটেজিক ইউনিটও এখানে রাখা হবে, ইন্ডিয়ান নেভির ইউনিটও এখানে থাকবে। আর কাউন্টার দ্য গ্রোয়িং প্রেজেন্স অফ ফরেন পাওয়ার্স, মানে চায়নার কথাই অবভিয়াসলি বলা হচ্ছে, এই এরিয়াটা চায়নাও কিন্তু ভীষণভাবে এই জায়গা দিয়ে নিজেদের যে সামরিক শক্তি, নিজেদের যে নেভাল পাওয়ার সেটা বাড়াতে সচেষ্ট, এই ট্রেডটাকে ক্যাপচার করতে চায়নাও সচেষ্ট। তো চায়নার সেই যে গ্রোয়িং ইনফ্লুয়েন্স এই এরিয়াতে সেটাকে কাউন্টার করা যাবে। দ্য প্রপোজাল স্টেটস দ্যাট অ্যান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজ নেসেসারি টু ইমপ্রুভ কানেক্টিভিটি। মানে এই প্রপোজালের মধ্যে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানানোরও কথা রয়েছে। নেক্সট, the island to tourism for the island to tourism. The island is close to international tourist destinations. The island is close to international tourist destinations like Senang City, Phuket Island, and Langkawi. তো এই সমস্ত যে ইন্টারন্যাশনাল টুরিস্ট স্পট গুলো রয়েছে সেখান থেকেও কিন্তু এই আইল্যান্ডটা খুব মানে নিকটবর্তী। সেজন্য হয়তো টুরিস্ট যে ভিজিট আছে সেদিক থেকেও মানে হয়তো এই সব জায়গায় যারা ঘুরতে যাচ্ছে তারা সেখান থেকে এই নিকোবরেও চলে আসতে পারে ঘোরার জন্য। তো সেজন্য মানে ট্যুরিজমের দিক থেকে দেখতে গেলেও এই প্রজেক্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট। আচ্ছা, মাউন্টিং কনসার্নস, এবার বলছে কি কনসার্ন রয়েছে। ক্রিটিক্স সে দ্যাট দ্য প্রজেক্ট এন্ডেঞ্জার্স মেরিন স্পিসিস in areas classified under the coastal regulation zone 1A where construction activities are restricted। মানে এই যে একটা জোনের কথা বলেছে, কোস্টাল রেগুলেশন জোন 1A, এখানে যে সমস্ত সামুদ্রিক প্রজাতি রয়েছে, বিভিন্ন কোরাল হোক বা যে সমস্ত সামুদ্রিক মাছ বা আরো যে সমস্ত প্রজাতি রয়েছে তাদেরকে এন্ডেঞ্জার করে তুলছে, তাদের বিপন্ন করে তুলবে এই প্রজেক্টটা যদি বাস্তবায়িত হয়। কারণ এখানে কনস্ট্রাকশনের অ্যাক্টিভিটি গুলো রেস্ট্রিক্টেড আছে। দে হ্যাভ অলসো অ্যালিজড
প্রসিডিউরাল ল্যাপসেস ইন দ্য গ্রান্ট অফ ফরেস্ট ক্লিয়ারেন্সেস। তারা এটাও তুলে ধরছে যে যেভাবে ফরেস্টের ক্লিয়ারেন্স নেওয়া হয়েছে, মানে গাছ কাটার বা যে ফরেস্টকে ফরেস্ট এরিয়ায় যে কনস্ট্রাকশন চালাতে হবে সেই সব জিনিস নিয়ে যে ক্লিয়ারেন্স নেওয়া হয়েছে, সেখানে বেশ কিছু ল্যাবস থেকে গেছে। মানে অনেক কিছু হয়তো সেখানে কনসিডার করা হয়নি। অবভিয়াসলি এত বড় একটা প্রজেক্ট, সেটার অ্যাপ্রুভাল নিতে হলে সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখে তারপর অ্যাপ্রুভাল নেওয়া উচিত। তো বলছে সেখানে যে সমস্ত প্রসেস ফলো করে অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে, সেখানে হয়তো অনেক রকমের ল্যাবস থেকে গেছে। দ্য রিজিয়ন ইজ অলসো ক্লাসিফাইড আন্ডার সিসমিক জোন 5। মানে ভূমিকম্পের যে জোন আছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, তার মধ্যে সিসমিক জোন 5 এর আন্ডারে এই রিজিয়নটা পড়ছে। দ্য হাইয়েস্ট আর্থকুয়েক রিস্ক ক্যাটাগরি, মানে এই জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ যে অঞ্চলগুলো তার মধ্যে একটা, হুইচ হ্যাজ ফার্দার অ্যাডেড টু কনসার্নস অ্যাবাউট ইনফ্রাস্ট্রাকচার সেফটি। তো এখানে যদি বড় বড় ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হয় আর বাই চান্স কোনো বিশাল লেভেলের ভূমিকম্প হয়ে যায়, তাহলে সেই ইনফ্রাস্ট্রাকচার গুলো যে মানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না ভয়ঙ্কর ভাবে, সেটার যে কোনো সেফটি থাকবে, সেই নিয়ে কিন্তু একটা যথেষ্ট চিন্তার বিষয় আছে। ওভার আ মিলিয়ন ট্রিজ উইল বি ফেল্ড ফর দ্য প্রজেক্ট। মানে প্রায় 10 লক্ষ গাছ কাটা হবে নাকি এই প্রজেক্টের জন্য, ইট ইজ ক্লেমড। তারা ক্লেম করছেন, যারা সমালোচক তারা ক্লেম করছেন। In 2021, the Galathea Bay Wildlife Sanctuary and a Megapod Wildlife Sanctuary were denotified for the project. মানে এই প্রজেক্ট থেকে তাদেরকে নোটিফিকেশন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এই গ্যালাথিয়া বে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর মেগাপড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে। তো যদি তোমাদের কখনো দেখো প্রশ্ন আসে কখনো জিএসএ যে গ্যালাথিয়া বে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মেগাপড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় রয়েছে, সেটা নিকোবরে রয়েছে। এটা কিন্তু তোমরা নোট ডাউন করে নিতে পারো, এটা তোমাদের জিএসএও কাজে চলে আসবে। তোমাদেরকে আবার বলছি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, না হলে কিন্তু ভিডিও বানানোর আমার মোটিভেশন পাবো না। তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তাই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। However, the government states that only 1.82% of the total forest cover of the Andaman and Nicobar Island will be diverted. It has also emphasized that 65.99 square kilometer will be preserved as green zones with no tree felling. তো সরকার অন্যদিকে কি বলছে, যে শুধুমাত্র টোটাল যে ফরেস্ট কভার আছে আন্দামান নিকোবর আইল্যান্ডের, তার জাস্ট 1.82%ই তারা বিচ্ছেদ মানে সেই বনচ্ছেদ করবে, বাকিটা না। আর তার সাথে সাথে 65.99 স্কোয়ার কিলোমিটার এরিয়ায় তারা একটা গ্রিন জোন বানাবে, যেখানে কোনো রকম গাছ কাটাই হবে না। Currently, Great Nicobar Island has 751.070 square kilometer of land officially marked as tribal reserve. মানে এই টোটাল প্রজেক্টের মধ্যে 751 কিলোমিটার ল্যান্ড, সেটা ট্রাইবাল রিজার্ভ। সেখানে যে আদিবাসীরা রয়েছেন, আদিবাসিন্দারা রয়েছেন, তাদের জন্য এটা কিন্তু একটা সংরক্ষিত এরিয়া। আউট অফ দ্য 166 স্কোয়ার কিলোমিটার দ্যাট ইজ প্রপোজড ফর ডেভেলপমেন্ট প্রজেক্টস, 84 স্কোয়ার কিলোমিটার ওভারল্যাপস উইথ দ্য ট্রাইবাল রিজার্ভ। মানে প্রজেক্টের জন্য যে জায়গা অ্যালট করা হয়েছে, তার মধ্যে এই যে 85 স্কোয়ার কিলোমিটার এরিয়া, সেটা ট্রাইবাল রিজার্ভের জন্য ওর মধ্যে অলরেডি ইনক্লুডেড আছে। তো এখানে কিন্তু একটা কনফ্লিক্ট চলে আসছে যে ট্রাইবাল রিজার্ভের জায়গা কি করে প্রজেক্টের মধ্যে আবার কাউন্ট করে নেওয়া হলো। হাউএভার, উইদিন দিস পোর্শন 11.032 স্কোয়ার কিলোমিটার হ্যাজ অলরেডি বিন সেটেলড অ্যান্ড ইউজড অ্যাজ রেভিনিউ ল্যান্ড সিন্স 1972। আচ্ছা, এখানে কিছু ডেটা দিয়েছে, যে ডেটাগুলো তোমাদের লেখার জন্য এত মানে মাইনিউট ডেটা, এত ডিটেলে কোনো দরকার নেই। তাই এই যে প্যারাগ্রাফটা, এটা না পড়লেও চলবে। কারণ তোমরা বুঝতে পারছো যে ব্যাপারটা কি হয়েছে, যে যে প্রজেক্টের যে এরিয়াটা নিয়ে অ্যালটমেন্টটা হয়েছে, প্রজেক্টের অ্যাপ্রুভালটা হয়েছে, তার মধ্যে সমালোচকরা বলছে যে ট্রাইবাল যেটা রিজার্ভ ল্যান্ড আছে, সেখান থেকেও কিছু জায়গা তার মধ্যে ঢুকে গেছে। সেটা কি করে হলো? তো সেই নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে। চলো নেক্সট প্যারাগ্রাফে চলে যাই। The Nicobarese community on the island has written to the Center and National Commission of Scheduled Tribes on multiple occasions, pointing out that it had revoked their no objection certificate for the denotification of the tribal reserve community. আচ্ছা, নিকোবরিস কমিউনিটি যারা রয়েছে সেখানে, তারা বারবার সেন্ট্রাল গভর্নমেন্টকে আর ন্যাশনাল কমিশন অফ শিডিউল ট্রাইবকে অনেকবার লিখেছে, লেটার দিয়েছে, যে তারা তাদের যে নো অবজেকশন সার্টিফিকেট ছিল, তারা কিন্তু তারা উইথড্র করে নিয়েছে। রিভোক মানে উইথড্র করে নেওয়া। তো তারা এই যে এরিয়াটা ছিল ট্রাইবাল রিজার্ভ কমিউনিটি, সেটাকে ডিনোটিফাই করে দিতে চাইছে, যাতে এই প্রজেক্টে সেটা কনসিডার না হয়। দে হ্যাভ অলসো অ্যালিজড দ্যাট দেয়ার রাইটস আন্ডার দ্য ফরেস্ট রাইটস অ্যাক্ট ওয়ার নট সেটেলড। তারা বারবার এটাও বলছে যে ফরেস্ট রাইটস অ্যাক্ট, যে বন অধিকার অ্যাক্ট যে রয়েছে, তার আন্ডারে তাদের যে অধিকারগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্রজেক্ট নিয়ে পরিকল্পনা করার সময় সেগুলোকে সেটেল করা হয়নি। Last paragraph, clearances given. The project secured stage 1 clearance in 2022.
In February this year, the National Green Tribunal declined to interfere with the environmental clearance granted to the project. মানে এবছর ফেব্রুয়ারি মাসে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালকে হয়তো রিকোয়েস্ট করা হয়েছিল এই প্রজেক্টটাকে থামাতে, কিন্তু তারা এটা রিজেক্ট করে দিয়েছে। তারা বলছে এই প্রজেক্টে যে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স, যেটা পরিবেশগত ক্লিয়ারেন্স অলরেডি দেওয়া হয়ে গেছে, সেখানে তারা আর কোনো ইন্টারফিয়ার করবে না, আর কোনো কিছু তারা রিজেক্ট করবে না। The tribunal noted that no part of the project fell within the ecologically sensitive coastal regulation zone 1A আফটার গ্রাউন্ড ভেরিফিকেশন বাই আ হাই পাওয়ার্ড কমিটি। মানে অলরেডি আগের প্যারাগ্রাফে আমরা দেখেছিলাম যে কোস্টাল রেগুলেশন জোন 1-এ যেখানে ইকোলজি নষ্ট হয়ে যাবে, ফরেস্ট নষ্ট হয়ে যাবে, গাছ কাটা হবে, এই নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। ট্রাইব্যুনাল নোট এটা বলছে যে এই প্রজেক্টের কোনো পোর্শনই কিন্তু সেই কোস্টাল রেগুলেশন জোন 1-এর মধ্যে পড়ছে না, তাই সেগুলো নিয়ে চিন্তার করার কোনো কারণ নেই। কারণ তাদেরকে একটা হাই পাওয়ার্ড কমিটি যারা গ্রাউন্ডে গিয়ে ভেরিফিকেশন করেছিল ওই লোকেশনে গিয়ে, তারা একটা রিপোর্ট হয়তো ট্রাইব্যুনালকে দিয়েছে, আর সেই রিপোর্টের ভিত্তিতে ট্রাইব্যুনাল এই ডিসিশনটা নিয়েছে। The proposed International Container Transshipment Port (ICTP) at Galathia Bay has secured an in-principle recommendation from the Public-Private Partnership Appraisal Committee (PPPAE), moving it closer to administrative approval despite concerns about the commercial viability of the rupees 48,868 crore project raised by multiple government wings. আচ্ছা, আইসিটিপি ইন্টারন্যাশনাল কন্টেইনার ট্রান্সশিপমেন্ট পোর্ট, যেটা কিনা গ্যালাথিয়া বেতে যেটা বানানো হবে, যেটার ইন প্রিন্সিপাল রিকমেন্ডেশন অলরেডি চলে এসেছে। ইন প্রিন্সিপাল মানে যেটা ইনিশিয়াল অ্যাপ্রুভাল, প্রথম যেটা অ্যাপ্রুভাল সেটা। আর এটা কি মোডে হবে? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অ্যাপ্রাইজাল মোডে, মানে পাবলিকের যে টাকা, গভর্নমেন্ট বাজেটও থাকবে আর তার সাথে সাথে প্রাইভেট ফান্ডিংও থাকবে, গভর্নমেন্ট ফান্ডিং প্রাইভেট ফান্ডিং দুটো নিয়েই এই প্রজেক্টটা হওয়ার কথা হয়েছে। তো সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল, যেটা প্রশাসনিক যে অ্যাপ্রুভাল অনুমোদন, সেটা একেবারে খুব তার নিকটেই চলে এসেছে যে পেয়েই যাবে অ্যাপ্রুভাল। যদিও কিনা এই প্রজেক্টের কমার্শিয়াল ভায়াবিলিটি, মানে এত টাকা এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, 48,000 কোটি টাকার প্রজেক্ট, সেটার যে প্রফিটেবিলিটি সেটা নিয়ে কিন্তু সরকারের মধ্যেই কিছু কিছু উইংস, সরকারের কিছু কিছু সংস্থা অলরেডি একটু সন্দিহান আছে। তা সত্ত্বেও কিন্তু এটার অ্যাপ্রুভালের প্রসেস কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হওয়ার পথে। During discussions on March 17 and 19, the committee noted questions regarding the project's eligibility for viability gap funding (VGF) and its competitiveness against established transshipment hubs like Colombo, Singapore, and Portland. মানে যেগুলো অন্যান্য দেশে অলরেডি এস্টাবলিশড ট্রান্সশিপমেন্ট হাব রয়েছে, যেমন কলম্বো শ্রীলঙ্কায় কিংবা সিঙ্গাপুর বা পোর্টল্যান্ড, সেই হাবগুলোর সাথে এই প্রজেক্টটা কতটা কম্পিট করতে পারবে। মানে ভবিষ্যতে গিয়ে এত টাকা খরচ করে এই প্রজেক্টটা বানানো হবে, তারপর এই প্রজেক্টটা কতটা ফিনান্সিয়াল প্রফিটেবিলিটি দিতে পারবে, কতটা লাভজনক বা লাভদায়ক হয়ে উঠতে পারবে, সেটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু থাকছে, যেটা নিয়ে বারবার যে মিটিংগুলো হয়েছে সেই মিটিংগুলোতে কোশ্চেনও উঠছে। তো তারপর বলছে দ্য মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ হ্যাড সট রুপিস 12,230 crore, 25% অফ দ্য টোটাল প্রজেক্টস কস্ট অ্যাজ ভিজিএফ ফর কনস্ট্রাক্টিং দ্য পোর্ট। মানে যে শিপিং মিনিস্ট্রি রয়েছে তারা টোটাল প্রজেক্ট কস্ট, যেটা 48,000 কোটি টাকা, প্রায় 49,000 কোটি টাকার মতো ছিল, তার 25% 12,230 কোটি টাকাকে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং হিসাবে চাইছে। Since the project is not structured in accordance with the VGF scheme of the Department of Economic Affairs, it is not eligible for VGF support. যেহেতু এই প্রজেক্টটা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এর ভিজিএফ স্কিমের অন্তর্বর্তী না, সেজন্য এই প্রজেক্টটা ভিজিএফ স্কিমের জন্য মানে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং এর জন্য এলিজিবল না। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা পেলে যে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং যেটা, সেটা কোন ডিপার্টমেন্টের স্কিম, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এর স্কিম। ইট ওয়াজ ডিসাইডেড বাই দ্য কমিটি দ্যাট দ্য মিনিস্ট্রি মে কনসিডার প্রোভাইডিং ভিজিএফ সাপোর্ট থ্রু ইটস ওন বাজেটারি প্রভিশনস। মানে প্রত্যেকটা মিনিস্ট্রির নিজের নিজের বাজেট হয়, তো মিনিস্ট্রি অফ শিপিং যে নিজেরা বাজেটারি যে সাপোর্ট পেয়েছে সেখান থেকেই তারা যাতে 12,230 কোটি টাকা এই প্রজেক্টে অ্যালোট করে দেয়, সেটাই সেই অ্যাপ্রাইজাল কমিটি মিনিস্ট্রিকে বলেছে। তো এত অবধি আর্টিকেলটা ছিল। আর্টিকেলটা পড়ে তোমরা পুরোটা যে বুঝতে পারলে যে গ্রেট নিকোবরে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা বিশাল প্রজেক্ট গড়ে তুলতে চাইছে, যেটা সেখানে ট্রেড বাড়ানোর জন্য, সেখানে সামুদ্রিক যে ফ্রেমওয়ার্ক রয়েছে সেটা বাড়ানোর জন্য, ডিফেন্স ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য, নতুন জাহাজ বন্দর বাড়ানোর জন্য, সেগুলোর জন্য খুব ফোকাস করছে এই কাজগুলোর জন্য, যাতে বাইরের যে পোর্টগুলো আছে তার উপরে আমাদের দেশের ডিপেন্ডেন্স কমে, আর তার সাথে সাথে সেখান থেকে আমরা প্রফিটেবিলিটি জেনারেট করতে পারি। কিন্তু কি কি বিষয় নিয়ে সেখানে কন্ট্রোভার্সি হচ্ছে? তোমার ওই জায়গাগুলোতে যে ইকোলজি রয়েছে সেই ইকোলজি নষ্ট হবে, অনেক গাছ কাটা হবে, সেখানে যে আদি বাসিন্দারা রয়েছেন, নিকোবরিস কমিউনিটি রয়েছেন, তাদেরকে ডিসপ্লেস হতে হবে, এইসব জায়গা এইসব জিনিস নিয়ে সেখানে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। যদিও এই প্রজেক্টটা প্রায় অ্যাপ্রুভালের একেবারে লাস্ট স্টেজে বলতে গেলে পৌঁছে গেছে। তো
এই হলো পুরো বিষয়টা। ভবিষ্যতে প্রজেক্টটা নিয়ে কি হয় সেটা তো অবশ্যই আমরা দেখবো, যেরকম নিউজে আসবে সেটা আমরা জানতে পারবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এরকম আরো অনেক আর্টিকেলের অ্যানালিসিস আমি দেবো। আর তার সাথে সাথে নিউমেরিক্যাল প্রবলেমেরও সলিউশন আমি কিন্তু ভিডিও বানানো শুরু করেছি। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, নোটিফিকেশন অন করো। এরকমই নতুন কোনো আর্টিকেল বা নতুন কোনো নিউমেরিক্যাল সলিউশন নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।